মনের মাঝে শুধু তুমি। পর্ব 2। অল্প হাসি মুখে এনে অনুরাগ বলে, তোর ইচ্ছাতেই সব হবে নিরু। এটুকু বলেই নিজের রুমে চলে আসে। বারবার চোখে মুখে জলের ঝাপটা দিচ্ছে, কিন্তু ওর চোখে জল কিছুতেই থামছে না। ওর নিরুপমার পাশে নিজের দাদাকে কিছুতেই মেনে নিতে পারছে না। অনুরাগ আজ প্রথম বুঝতে পারল নিরুপমা শুধু ওকে বন্ধুই ভাবে। আবার অনুরাগের তখন নিরুপমাকে ছিটকে ফেলে দেওয়ার কথাটা মনে পড়ে। আর পারে না, জোরে জোরে নিজের হাতে দেওয়ালে বাড়ি মারতে থাকে। একটা সময় হাত দিয়ে গল গল করে রক্তস্রোত বেরিয়ে আসে। আজ অনুরাগ নিজের হাতে নিরুপমাকে আঘাত দিয়েছে, তাই এভাবেই নিজেকে শাস্তি দিল। হাত ফেটে রক্ত বেরোচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তাও প্রতিক্রিয়া নেই। আরাধনা দেবী ঘরে খুব চিন্তিতভাবে বসে আছেন। আজ সন্ধ্যায় অনুরাগ যে ঘটনা ঘটিয়েছে আর ওর আচরণ বারবার মনে পড়ছে ওনার। অরিন্দম বাবু ওনার পাশে এসে বসলেন, তারপর বললেন, আর চিন্তা করে কি হবে? হ্যাঁ, ঘটনাটা তুমি বহু বছর আগে ঘটিয়ে ফেলেছ। আচ্ছা, খুব কি দরকার ছিল কাউকে কারোর বাগদত্তা করার? ও, এখন সব আমার দোষ? আরাধনা দেবী বললেন। অরিন্দম বাবু বললেন, জানি না, আমি কিচ্ছু জানি না। এই বলে অরিন্দম বাবু উঠে চলে গেলেন। আরাধনা দেবী বললেন, হ্যাঁ, দোষ আমারই। একটা মা মরা মেয়েকে নিজের পুত্রবধূ করতে চেয়েছি, খুব বড় দোষ। আরাধনা দেবী একটু রেগে গিয়ে কথাটা বললেন। তারপর আরাধনা দেবী আবার বলে উঠলেন, আমাকে অনুরাগের সঙ্গে কথা বলতে হবে। এটা ভেবে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখলেন অরিত্র সোফার উপরে বসে। আরাধনা দেবী লক্ষ্য করলেন অরিত্রের দৃষ্টি একদম স্থির। উনি এগিয়ে এসে অরিত্রের কাঁধে হাত রেখে বললেন, অরে, ডাক্তার তো বলল সব ঠিক হয়ে যাবে। আমি ওই বিষয়ে ভাবছি না মা। আচ্ছা মা, অনু নিরুর প্রতি একটু বেশি পজিটিভ, তাই নয় কি? অরিত্র বলে উঠল। অরিত্রর কথা শুনে আরাধনা দেবী বললেন, এ আর এমন কি, তুই তো জানিস অরি, সেই ছোটবেলা থেকেই দুজন কত ভালো বন্ধু। আর তুই তো এটাও জানিস অনুরাগ নিরুকে সবচেয়ে বেশি বোঝে, তাই হয়তো বলে ফেলেছে। তাহলে নিরুর সঙ্গে অনুরাগের বিয়ে হওয়া উচিত ছিল না মা? অরি, অরিত্র উঠে মায়ের সোজাসুজি দাঁড়িয়ে কথাটা বললে আরাধনা দেবী চমকে ওঠেন। উনি বলেন, উল্টোপাল্টা কথা বলিস না। সেই ছোট বয়সে আমি কথা দিয়েছি। তাছাড়া আমি জানি তুই নিরুকে খুব ভালোবাসিস, ওকে খুব ভালো রাখবি। আচ্ছা, এবার চল দেখি অনুরাগ কি করছে। ওর সঙ্গে কথা বললেই বুঝতে পারবি। মায়ের কথায় অরিত্র একটু শান্ত হয়, যেটা ভাবছিল সেটাকে মনের ভুল ভাবে। তারপরে দুজনে অনুরাগের রুমে যায়। সারা রুমটা ভালো করে দেখে, কোথাও দেখতে পায় না ওকে। শেষে অরিত্র খেয়াল করে ওয়াশরুমের দরজার তলা থেকে লাল রক্ত মতো কিছু ভেসে আসছে। অরিত্র ভাই বলে চিৎকার করে ওঠে। আরাধনা দেবী ওর চিৎকার শুনেই ছুটে আসেন। আরাধনা দেবী কেঁদেই চলেছেন। অতিরিক্ত মাত্রায় রক্তক্ষরণের জন্য অনুরাগ অজ্ঞান হয়ে ওয়াশরুমে পড়ে যায়। ডাক্তার এসে ওকে দেখে গেছেন, ওষুধ লিখে দিয়েছেন আর হাতে ব্যান্ডেজ করে দিয়েছেন। এখন অনুরাগের জ্ঞান ফিরে এসেছে। আরাধনা দেবী ডাক্তার চলে যাওয়ার পরেই অনুরাগের সামনে বসে চোখের জল ফেলে চলেছেন। অরিন্দম বাবু বারবার বারণ করছেন, কিন্তু উনি কোনো কথায় কান দিচ্ছেন না। নিরুপমাকে অনুরাগের বিষয়ে কিছু জানানো হয়নি। আসলে অরিত্রই ওর শরীরের কথা চিন্তা করে সবাইকে বলতে মানা করেছে। আরাধনা দেবী কাঁদতে কাঁদতে বললেন, কেন এরকম করিস বলতো অনু? আমাকে কষ্ট দিতে কি খুব ভালো লাগে? মা মা
প্লিজ, আমি কিচ্ছু করিনি। বললাম তো, দরজায় হাতটা চিপটে গিয়েছিল। অনুরাগ গম্ভীরভাবেই জবাব দিল। তারপর আরাধনা দেবী বললেন, মিথ্যে বলিস না, ডাক্তার তো বলে গেল এটা এরকম এমনি এমনি হয়নি। আরাধনা দেবী জোর গলায় কথাটা বললেন। তারপর অনুরাগ আবার বলল, মা, এসব কথা এখন থাক। বাপি, তুমি মাকে ঘরে নিয়ে যাও তো, আমার অনুরাগের সঙ্গে কিছু কথা আছে। চলো, অনেক রাত হয়েছে, এবার একটু বিশ্রাম নিয়ে নাও তো তুমি। অরিন্দমবাবু এই কথাটা বলে আরাধনা দেবীকে নিয়ে ঘরে চলে গেলেন। অরিত্র অনুরাগের সামনে এসে বসল। লক্ষ্য করে ওর চোখ বারবার নামিয়ে নিচ্ছে অনুরাগ। আজ সেই ছোট্ট ভাইকে অরিত্রের বড্ড অচেনা লাগছে। যে ভাইটা স্কুলে কেউ মারলে সবার প্রথমে দাদাকেই জানাতো, মাধ্যমিক দেওয়ার পরে একটা ফোনের জন্য ওর পেছন পেছন কত ঘুরঘুর করতো, তারপর উচ্চ মাধ্যমিকের ভালো রেজাল্ট করার পরে বাইকের জন্য না খেয়ে দিয়ে বসে থাকা, দাদার কাছে এসে কান্নাকাটি করে বাবা মাকে রাজি করানোর জন্য বলা, কোন মেয়েকে একটু ভালো লেগেছে সবার প্রথমে বন্ধুর মতো দাদার কাছে শেয়ার করা। অরিত্রের মনে হচ্ছে ওর সেই ভাই এটা নয়, এই যেন একটা অন্য ছেলে। ওষুধ কিনে আনার পরে রাঙামাসিকে অরিত্র বলেছিল অনুরাগের ঘরে দুধ পাঠাতে। রাঙামাসি দুধ দিয়ে গেলে অরিত্র ভাইকে দুধ খেয়ে নিতে বলে। অনুরাগ প্রথমে খাবে না করলেও অরিত্র জোর করে ওকে খাইয়ে দেয়। তারপর ওষুধগুলো ওর সামনে দিয়ে খেতে বলে। অনুরাগ বুঝতে পারছিল অরিত্র কিছু বলবে, তাই তার আগেই বলে ওঠে, দাদা, আমার খুব ঘুম পাচ্ছে, সকালে কথা বলি। শুয়ে পড়, আর কালকে তোকে অফিসে আসতে হবে না, আমি সামলে নেব সবটা। অরিত্র অনুরাগের গায়ে চাদরটা টেনে দিয়ে বলল, না, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। তাছাড়া এই প্রজেক্টটা খুব ইম্পর্টেন্ট, আমি প্রথম কোনো প্রজেক্ট নিজে হাতে করছি, কোনো গাফিলতি করতে চাই না। অনুরাগ চোখ বন্ধ করে বলে উঠল। অরিত্র কিছু বলে না, ঘরের লাইটটা অফ করে দরজা দিয়ে বেরিয়ে চলে আসে। মনে মনে মুচকে হেসে বলে, তুই অনেক বড় হয়ে গেছিস ভাই, নিজের মনের কথা আমার সঙ্গে শেয়ার করতে পারছিস না। তোকে আজ খুব অচেনা লাগলো রে, এ আমার ভাই নয়, একটা অচেনা ছেলে। পরের দিন সকালে সমীরণ বাবু বাড়ি ফিরে আসে। যাওয়ার আগে মেয়ের সঙ্গে দেখা করে যান। ওকে নিজের সঙ্গে যেতে বললেও নিরুপমা যেতে চায় না। আসলে কিছুদিন পরে ফাইনাল ইয়ারের পরীক্ষা, মনোযোগটা শুধু নিজের পড়াশোনায় দিতে হবে। তাই সমীরণ বাবু মেয়েকে আর জোর করেন না। ঘুম থেকে উঠেই অনুরাগ বুঝতে পারে ওর হাতে সত্যি খুব ব্যথা, কিন্তু বাড়িতে বসে থেকে মনের কষ্ট আর বাড়াতে চায় না। তাই তাড়াতাড়ি অফিসের জন্য রেডি হয়ে নেয়। রুম থেকে বেরিয়ে সবার প্রথমে নিরুপমার ঘরে আসে। নিরুপমা তখন ব্যালকনিতে রাখা ফুল গাছগুলোতে জল দিচ্ছিল। অনুরাগ ব্যালকনির দরজার বাইরে দাঁড়িয়ে একদম থমকে যায়। কি নিষ্পাপ লাগছে নিরুপমাকে, এক ঢালা চুল পিঠের উপর ছড়িয়ে পড়েছে, এমনভাবেই গাছগুলোতে জল দিচ্ছিল মনে হচ্ছে ওদের সঙ্গে কথা বলছে। নিরুপমার এই সিদ্ধ সহজ সরল রূপ অনুরাগ খুব পছন্দ করে। গতকাল রাত থেকে ওর মনের মধ্যে যে উথাল পাথাল চলছিল, সেই সামান্য কয়েক মুহূর্ত নিরুপমার সামনে দাঁড়াতেই থেমে যায়। অন্তরের অনুভূতি বারবার বলে যায়, অনুরাগ, তুমি খুব ভালোবাসো নিরুপমাকে। অনুরাগ তখন থেকে এক জায়গায় দাঁড়িয়ে আছে, মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করতে পারেনিও। গাছের জল দেওয়া হয়ে গেলে নিরুপমা উঠে দাঁড়াতেই পিছন ফিরে অনুরাগকে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হেসে এগিয়ে আসে, তবে কিচ্ছু বলতে পারে না। তার আগে ওর চোখ চলে যায় অনুরাগের হাতে, হাতে বাঁধা ব্যান্ডেজের দিকে। ভীষণ চমকে অনুরাগের হাত দুই হাতের মধ্যে নিয়েই, চোখে মুখে হাজারো কৌতূহল নিয়েই
অনুরাগের মুখের দিকে তাকিয়ে থাকে ও। খুব ভালো লাগলো নিরুপমার স্পর্শ। এক অদ্ভুত অনুভূতি ওর সারা শরীরে খেলে যায়। অনুরাগ বুঝতে পারে নিরুপমার চোখের ভাষা। চোখ দুটো খুব চিন্তায় পড়ে গেছে। নিরুপমা ব্যাকুলভাবে বলে ওঠে, এটা এটা কি করে হলো? কাল কাল রাতে তো সব ঠিকই ছিল। ও ও কিছু না, রাতে ওয়াশরুমের দরজায় হাতটা চিপটে গিয়েছিল। অনুরাগ নিজের হাতটা সরিয়ে নিয়ে বলল। তারপর নিরুপমা উত্তর দিল, মিথ্যে বলছিস। সত্যি বলতে না চাইলে বলিস না, তাই বলে আমাকে মিথ্যে বলিস না। নিরুপমা হাত দুটো ভাঁজ করে নিয়ে বলল। অনুরাগ জিভ বার করে মাথা চুলকে বলে ওঠে, আচ্ছা সরি, বলবো না। ঠিক আছে, এবার বল, কি বলতে এসেছিলি? রুমের ভেতরে এসে নিরুপমা চুল ঠিক করতে করতে কথাটা বলল। অনুরাগ কথা বলবে কি, এক দৃষ্টিতে নিরুপমাকে দেখে যাচ্ছে। 3/4 জিন্স, লাল রঙের টপ, চুলে ছোট্ট একটা ক্লিপ, আর তাছাড়া সমস্ত চুলটা খোলা। অনুরাগ নিরুপমার একদম পিছনেই এসে দাঁড়ায়। ওর নিজের অজান্তেই হাত দুটো নিরুপমার কোমরের দিকে এগিয়ে যেতে থাকে। চোখ বন্ধ করে নিরুপমার কোমরে হাত রাখতেই আচমকা নিরুপমা পিছনে ফিরে বলে, কিরে বল, চুপ করে আছিস কেন? অনুরাগ পুরো চমকে ওঠে। যেন কোনো অজানা ঠিকানায় হারিয়ে গিয়েছিল, এখনই বাস্তবে ফিরে এলো। নিজেকে স্বাভাবিক রেখে অনুরাগ বলে, কলেজের পর আজকে আমি তোকে নিতে যাব। তোকে নিয়ে একটা জায়গায় যাওয়ার আছে আমার। কোথায়? নিরুপমা হেসে উঠে বলে। তারপর অনুরাগ বলে, গেলেই দেখতে পারবি। অপেক্ষা করিস কিন্তু আমার জন্য। আর বলছি, তোর মাথায় কি এখনো খুব ব্যথা? একটু দুঃখ দুঃখ মুখে অনুরাগ বলে। অনুরাগের কথা শুনে নিরুপমা বলে, না, এখন আগের থেকে কম আছে। আচ্ছা, অপেক্ষা করব। এবার নিচে চল, না হলে কিন্তু মনি ডাকবে। নিরুপমা এই কথা বলে ব্যাগটা নিয়ে নিচে চলে যায়। ব্রেকফাস্ট টেবিলে আজকে সবাই খুব গম্ভীর মুখে খাওয়া দাওয়া শেষ করলো। নিরুপমা ভাবে কালকের সন্ধ্যার ঘটনাটার জন্যই সবাই এখনো চিন্তিত আছে। খাওয়া শেষ করে সবাই উঠতেই আরাধনা দেবী বলে উঠলেন, নিরু, অরি, পুরোহিত মশাইকে ফোন করেছিলাম। উনি বলেছেন সামনের সপ্তাহে একটা খুব ভালো দিন আসছে আশীর্বাদের। আমি চাই অন্তত পক্ষে আশীর্বাদ ওই দিনেই থাকুক। বিয়েটা না হয় কদিন পরেই হবে। তাই আজকে আমি তোকে নিয়ে একটু বেরোতে চাই। কথাটা শুনে নিরুপমা আমতা আমতা করে বলতে থাকলো, মনি, মানে আজ আজ আসলে মা, আজকে আমি নিরুকে নিয়ে একটু বেরোবো। আরাধনা দেবীর কথা শুনে অনুরাগ বলে ওঠে, তাই আজ তোমার সঙ্গে যেতে পারবে না। এত সিম্পল একটা কথা কেন বলতে পারছিস না নিরু? শেষ কথাটা অনুরাগ নিরুপমার দিকে গম্ভীরভাবে তাকিয়ে বলে। তারপর আরাধনা দেবী বললেন, এ আবার কেমন কথা? তুই ওকে নিয়ে বেরোবি মানে? অনু, সবকিছুর একটা সীমা আছে। নিরু আর কদিন পরে তোর বৌদি হতে চলেছে। আরাধনা দেবী কথাটা বললেন, কিন্তু অনুরাগ এই কথার কোনো গুরুত্ব না দিয়ে বেরিয়ে চলে যায়। ওর আচরণে সবাই খুব অবাক হয়। আরাধনা দেবী রেগে গিয়ে বললেন, দেখলে অরিন্দম, ছোট ছেলেকে কেমন আশকারা দিয়ে মাথায় তুলেছ? কারো কথা শোনার প্রয়োজন মনে করে না। দিন দিন বদমেজাজে হয়ে যাচ্ছে। মা, চুপ করো। আমি পরে ভাইয়ের সঙ্গে কথা বলবো। আর কারোর কিছু বলার দরকার নেই। নিরু, চল, তোকে আজ কলেজে পৌঁছে দিয়ে তারপর আমি যাব। অরিত্র নিরুপমার দিকে তাকিয়ে কথাগুলো বলে। গাড়িতে যাওয়ার সময় নিরুপমা অরিত্র কেউই কোনো কথা বলে না। তবে অরিত্র আর চোখে নিরুপমাকে লক্ষ্য করছিল। শান্ত শিষ্ট মেয়েটাকে ওর ছোটবেলা থেকে খুব ভালো লাগে। একটা পুতুলের মতো ছোট্টবেলায় ওর চারপাশে ঘুরে বেড়াতো। কবে যে ধীরে ধীরে মেয়েটা অজান্তেই ওর হৃদয়ে স্থান নেয়,
অরিত্র বুঝতেই পারেনি। মাঝে মাঝে অরিত্রর মনে হয় ওর স্বভাব আর নিরুপমার স্বভাবের খুব মিল, একদম প্রকৃত জীবনসঙ্গী হিসেবে এরা দুজনই পারফেক্ট। কিন্তু গতকাল সন্ধে থেকে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো ভুলতে পারছে না ও। অরিত্রের ভাবনায় ছেদ ঘটে যখন নিরুপমা বলে,